তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা পড়বো মাস্টারদা, অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন, মানে মাস্টারদা লেখা আছে, মাস্টারদা মানে চ্যাপ্টারের নাম। ঠিক আছে, পেজ নাম্বার 91। এই গল্পটা কিন্তু আজকে আমরা লাইন বাই লাইন কিন্তু পড়বো। ঠিক আছে, তো চলো বেশি দেরি করবো না। গল্পটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে, এবং সত্য ঘটনাকে নিয়ে আর কি। ঠিক আছে, লাইন বাই লাইন কিন্তু আজকে আমরা গল্পটা পড়বো। দেখো কী বলেছে। সাংঘাতিক কাণ্ড। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। ঠিক আছে, চট্টগ্রাম কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে। ঠিক আছে, তখন কিন্তু তখন কিন্তু বাংলাদেশ আর ভারত কিন্তু ভাগ হয়নি, একই ছিল। ঠিক আছে, তো চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো, এই যে মাস্টার দাদা সূর্য সেন ছিলেন না, এর বুদ্ধিমতো কিন্তু কিছু ছেলে, ঠিক আছে, কিছু ছেলে, অল্প বয়সী কিছু ছেলে ইংরেজদের বিরুদ্ধে কিন্তু লড়েছিলেন। কী করেছিলেন? পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের যে ভাণ্ডারটি ছিল সেটা দখল করে কিন্তু নিয়েছিল। ঠিক আছে, আরও কী করেছিল? আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগার, যেখানে অস্ত্রাগার ছিল সেই অস্ত্রাগারে আগুন লাগিয়ে দিয়েছে এই ছেলেরাই। ঠিক আছে, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসও। ঠিক আছে, ইংরেজদের টেলিফোন ও টেলিগ্রাফের অফিসও আগুন লাগিয়ে দিয়েছে। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা। রেলের কিন্তু লাইন কিন্তু তারা ভেঙে ফেলেছে, তাই না? সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। মালগাড়ি উল্টে গেছে, তাই ট্রেন চলাচল কিন্তু বন্ধ। দুই জায়গায় কিন্তু রেলের লাইন কিন্তু ভেঙে ফেলেছে। ঠিক আছে, তারপরে দেখো কী বলেছে। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত, এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। আচ্ছা, এরা খানিক লড়েছে, লড়ে ওদের গোলাবারুদ পুড়িয়ে দখল করে নিয়েছে, তাই না? অস্ত্রাগারে আগুন লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, রেল লাইনে আর কি কেটে দিয়েছে। তো এরা ভাবছে যে চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত, এবং এরা একটা ঘোষণা করে দিয়েছে, তাই না? ঘোষণা করেছে নিজেরাই, সেই ছেলের দল ঘোষণা করেছে। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। ঠিক আছে, ইংরেজদের পুলিশ ঘাঁটিতে যে পতাকা উঠতো, ঠিক আছে, পতাকাটার নাম ছিল ইউনিয়ন জ্যাক। সেই পতাকা কিন্তু ওরা পুড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এবং সেখানে উড়ছে স্বাধীন ভারতের পতাকা, এবং সেই পতাকা পুড়িয়ে স্বাধীন ভারতের পতাকা কিন্তু তারা উত্তোলন করেছে। ঠিক আছে, লাগিয়েছে। হ্যাঁ, যদি কিন্তু শাসনটা কিন্তু কিছুদিনের জন্য, তাই না? আবার কিন্তু শাসন কিন্তু করে ফেলবে ওরা। মানে এই যে স্বাধীনটা কিন্তু কিছুদিনের জন্য। কারণ এরকম কিন্তু অনেক ঘটতো, তাই না? এরকম অনেক ঘটতো। কিছু জায়গায় পুলিশ ইংরেজদের বিরুদ্ধে লড়তো, হ্যাঁ? কিন্তু তার কিছুদিন পরেই কিন্তু আবার ধরে নিত। যেসব ওরা ওরা ইংরেজরা দেখতো যে কারা আমাদের বিরুদ্ধে এরকম লড়েছে, বা কারা প্ল্যান করছে, কারা ষড়যন্ত্র আছে এর পেছনে, তাদের কিন্তু ধরতো, আবার সেই শাসনকাল যেমন হতো। আর এটা তো গোটা ভারতে না, সামান্য একটা জায়গা চট্টগ্রাম শহরে, তাই না? সেইখানে স্বাধীন হয়ে আর কী হবে? গোটা ভারত আমাদের দখল করে রেখেছে, শাসন করছে গোটা ভারত। যাই হোক, ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধহয় এমন মার এর আগে কমই খেয়েছে। ঠিক আছে, যেহেতু তারা লড়েছে, তো সেই কথাই বলছে যে এরকম মার যেন ইংরেজরা কমই খেয়েছে। তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে, আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ, তাই না? এই ভারতবাসীরা কিন্তু দিনের পর দিন কেটেছে, এবং সেই খাটুনির ফল কিন্তু ভোগ করতো সাদা চামড়ার ইংরেজ। কেন সাদা চামড়া বলছে? যেহেতু তাদের গায়ের রং খানিক ফর্সা ছিল, তার জন্য। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। যদি কেউ প্রতিবাদ করতে যেত, তাই না, তাই এদেশের মানুষ কী করতো? অত্যাচার করতো, বাচ্চারা কিন্তু জেলে ভরে দিত। ঠিক আছে, হাজতে কিন্তু পুরো ভরে দিত। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কাদের? ইংরেজদের স্পর্ধা। কোনো কোনো প্রতিষ্ঠানে যদি সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতিই নেই। এমন কিছু ব্যান করে দিয়েছিল, ভারতবাসীদের কোনো অনুমতি ছিল না। কোনো কোনো প্রতিষ্ঠান, ঠিক আছে, কোনো স্কুল কলেজ হোক, সেখানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কোনো লোককে ঢোকার অনুমতিই নেই। ভাবো, আমাদের ভারতে এসেই ওরা শাসন করছে, ওদেরই রুল চলছে, তাই না? তাহলে ভাবো কেমন লাগবে। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, ঠিক আছে, নোটিশ ঝুলছে। কী নোটিশে কী লিখেছে? কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। কালো চামড়ার লোক বলতে কী বলেছে? ভারতবাসীর কথা বলেছে। কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ, মানে ভাবো, এটা ইনডাইরেক্টলি কিন্তু কুকুরের সঙ্গে তুলনা করেছে। মানে কুকুর যেমন প্রবেশ নিষেধ, সেরকম মানুষেরও প্রবেশ নিষেধ। কোন মানুষের? ভারতবাসী, মানে কালো চামড়া মানুষ। তাই কালো চামড়া মানুষকে কিন্তু কুকুরের সঙ্গে প্রায় তুলনা করেছে, তাই না? তারপর কী বলেছে? এমন অন্যায় বেশি দিন চলে না, প্রতিবাদ হবেই, প্রতিরোধ গড়ে উঠবেই।
ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল, তাই না? তাহলে এই চট্টগ্রামের এই ছেলে দলই কিন্তু দানবের ভেসে যে রয়েছে এরা কারা, ইংরেজদের, এদের কিন্তু তাড়াতে চেয়েছে। তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায়, কি বলছে তারা কি মনে করছে, যে এই লড়াইটা কি মনে করছে, যে ভারতবর্ষের একটা জায়গায়, গোটা ভারতবর্ষে দখল করে রেখেছে ভারতবর্ষ, যদি একটা জায়গায় লড়াই করে যুদ্ধ করে ইংরেজদের তাড়ানো যায়, তাহলে সারা দেশ জেগে উঠবে, সারা দেশ জেগে উঠবে। কেন জেগে উঠবে? তারাও ভাববে ওরা তাড়াতে পেরেছে ওই জায়গা থেকে, তাহলে আমরা তাড়াতে পারবো, তাই না, আমাদের শহর থেকে। আর সকলেই তখন মনে হবে এই যেটা বলছে, তাহলে তো আমরা এমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি, এটা কিন্তু মনে উৎসাহ জাগবে। তার জন্য কিন্তু ওরা এইটা কিন্তু করেছে, তাই না? তাদের তাড়াতে পারি, তাদের মধ্যে সাহস বাড়বে সব জায়গাতেই, যে আমরা তাহলে তাদের তাড়াতে পারবো। দেশ আমাদের মা, দেশ হচ্ছে আমাদের মা, সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে পারি, তাই বলছে। এই ছেলের দলকে দেশের কথা বলে, খেলাধুলা, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়ার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক। এই যে ছেলেগুলোকে, লড়াই করতে হলে তো তোমাকে যুদ্ধ জানতে হবে, বন্দুক চালাতে জানতে হবে, তাই না? খানিক অ্যাক্টিভ হতে হবে, বন্দুক চালানো এইসব তো শিখতে হবে, তাই না? তো এইসব শিখিয়েছেন খানিক, তারপরে আবার খেলাধুলাও শিখিয়েছেন। কে এরকম উপযুক্ত গড়ে তুলেছেন? কে? একজন অঙ্কের শিক্ষক, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। সেই অঙ্কের শিক্ষককে মাস্টারদা সূর্য সেনই কিন্তু, ঠিক আছে? তাকে সবাই মাস্টারদা বলে ডাকে, ঠিক আছে? তারপর বলছে দেখো কি, কে এই মাস্টারদা, যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে? এই মাস্টারদা কে, যে যার কথাতেই ছেলেরা একদম হুড়মুড়িয়ে সব ইংরেজদের বিরুদ্ধে মরণপণ মানে মরার মতো লড়তে পারে? চট্টগ্রামের মানুষ জানে না এই রোগা সাধারণ চেহারার ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। তো চট্টগ্রামের লোক কিন্তু জানে না যে এই তাহলে রোগা, তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে মাস্টারদা সূর্য সেনের বিবরণ দাও, চেহারার বিবরণ দাও, তাহলে কি বলবে? মানুষটি ছিল খানিক রোগা, সাধারণ চেহারার এবং পরনে থাকতো ধুতি পরা, ঠিক আছে? মানুষটির নাম কি? সূর্য সেন, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, কেমন মানুষ এই মাস্টারদা, সবাই কেন তাকে এত সম্মান করে? মাস্টারদা কথা বলেন কম। মজাটা হলো, মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায়ই নেই তিনি এত বড় একজন নেতা, তাই না? তাকে দেখতে খুবই সাধারণ, তিনি যে এত বড় একজন নেতা, তাকে বাইরে থেকে দেখে 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 কিন্তু বোঝার ক্ষমতাই নেই। তার পোশাক খুবই সাদাসিধে, যেটা বললাম, সাদাসিধে, দেখে কোনো বুঝতেই পারবে না। বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, তাই না? রঙিন জামা পরেন না, রঙিন দিনে জামা পরেন না। কথা যেমন কম বলেন, হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায়। তার বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না। খড়ম কোনটা? কাঠের জুতো, ঠিক আছে? হয়তো তোমরা দেখেছো কাঠের জুতো, সে কাঠের জুতোকে বলা হচ্ছে খড়ম। সে খড়ম পায়ে হাঁটলেও কিন্তু তার জন্য খটখট, কাঠের জুতো জুতো পায়ে দিয়ে হাঁটলে একটা খটখট আওয়াজ হয়, তাই না? সে এতটাই সে শান্ত আর কি, মানে হাঁটলেও যেন তার আওয়াজ হয় না, খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আওয়াজ শোনা যায় না। এই যে মানুষটি চুপচাপ যার ধরন, হ্যাঁ, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এ ভারী আশ্চর্যের কথা, তাই না? তাহলে এত একটা সাধারণ মানুষ, একটা চুপচাপ একটা মানুষ, হ্যাঁ, যার ধরন চুপচাপ, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশার জন্য খেপিয়ে তুললেন, রাইফেল বন্দুক কি করে হাতে নেওয়া শিখালেন, তাই না? কী করে যে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন, এটা কিন্তু ভারী আশ্চর্যের কথা। কারণ তিনি একজন শান্ত মানুষ, দেখে মনে হয় এখন শান্তি মানুষ। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন। তাহলে এই যে মাস্টারদা সূর্যকুমার সেন, সে কে? কোন স্কুলের হাই স্কুলের শিক্ষক? উমাতারা হাই স্কুলের শিক্ষক, অঙ্কের শিক্ষক, ঠিক আছে? এটা তোমরা কিন্তু প্রশ্ন শর্ট কোশ্চেন আসতে পারে, যে কোন হাই স্কুলের শিক্ষক? উমাতারা হাই স্কুলের। নতুন মাস্টার, তাহলে এবার দেখো, মাস্টারমশাই যখন প্রথম হাই স্কুলে আসে, তখনকার দিনের কথা বলছে। নতুন মাস্টার, তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন। এবার ভাবো, নতুন মাস্টার, ছেলেরা তো বুঝতে চায় না যে লোকটি কেমন, ও রাগীদার না খুব ভালো, কেমন কথাবার্তা বলে, হাসি খুশি, এটাও জানতে চায়, তাই না? ছাত্ররা কিন্তু জানতে চায় তিনি কি গম্ভীর না রাশ ভারী, অঙ্ক ভুল হলে কড়া শাস্তি দেন, না একটু না একটু নরম সরম হাসি খুশি, ছেলেটা জানতে চায়। ছেলেটা অবাক হয়ে দেখলো এই মাস্টারমশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন। ছেলেরা কিন্তু অবাক হয়ে দেখলো যে বাহ, এই মাস্টারমশাই কিন্তু বন্ধুর মতো সবার হাসি মুখে কিন্তু ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন। খুবই সহজ সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই, মানে ঠকাবার উপায় মানে সে কিন্তু খুবই চতুর, মাস্টারমশাই কিন্তু খুবই চতুর, তাকে কিন্তু ঠকাবার উপায় নেই। এমনি সহজ সাধারণ মানুষ, হ্যাঁ, সহজ সরল মানুষ, কিন্তু তাকে যে ঠকাবে বা তার চোখে কেউ ফাঁকি দেবে,
তার উপায় নেই, তার চোখের দিকে তাকালে কিছু লুকানো যায় না। খুবই কিন্তু চতুর মাস্টার। তখনও তো সেরকমভাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েনি। তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটি অন্যরকম। তার কথা মতো ছাত্ররা ভোর 4টের সময়, এই যে দেখো তাদের কথা মতো, দেখো স্যারের কথা মতো কি, তার কথা মতো ছাত্ররা কিন্তু ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ময়দানে মানে মাঠে গিয়ে ব্যায়াম করতো। তাহলে কার কথা মতো? এই মাস্টারদা সূর্যকুমার সেন, অঙ্কের শিক্ষক, এনার কথা মতো কিন্তু মানুষ ছাত্ররা কিন্তু শুনতো, ঠিক আছে। সংস্কৃত স্রোত আবৃত্তি করতো। কোনো ভোরবেলায় ছাত্ররা, হ্যাঁ, দেওয়ানজির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেসোবাড়িতে পৌঁছে গেলে দেখতো তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্রোত গান করছেন, তাই না? অনেক সময় কী করতো, তার আগে গিয়ে পৌঁছে যেত এবং পৌঁছে গিয়ে দেখছে যে মাস্টারমশাই আগে থেকে উঠেই রামকৃষ্ণ স্রোত গান করছেন। রামকৃষ্ণ বিবেকানন্দই ছিলেন তার আদর্শ পুরুষ। তাহলে মাস্টারদা সূর্যকুমার সেনের আদর্শ পুরুষ কে ছিলেন? শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দই ছিলেন তার আদর্শ পুরুষ। ছেলেদেরও তিনি এই দুই মনীষীর ভক্তি, ত্যাগ, তেজস্বিতার আদর্শে গড়তে চেয়েছিলেন। ছেলেদের মানে তার ছাত্রদেরও কিন্তু মাস্টারমশাই চেয়েছিলেন যে এই যে ভক্তি, ত্যাগ, এই কোন দুজনের? রামকৃষ্ণ এবং বিবেকানন্দের কিন্তু ভক্তি, ত্যাগ, তেজস্বিতার আদর্শে গড়তে চেয়েছিলেন ছেলেদেরকেও, ছাত্রদেরকেও। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রিয় কবি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। তার এতই প্রিয় যে তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। শুধু বলা নয়, রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ। বহু কবিতা তার মুখস্থ ছিল। পরে জালালাবাদের পাহাড়ের লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান, কবিতা শুনেছেন তিনি। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন। তিনি জেলেও গিয়েছিলেন। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন। চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন। সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। তার কিন্তু খুবই প্রিয় ছিল এবং তিনি বলেছেন রবীন্দ্রনাথ কিন্তু আমাদের ভারতের এক মস্ত বড় সম্পদ। তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতে পারেনি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজ বিরুদ্ধে লড়বেন। তাই না? তাহলে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের যে প্রথম দিন এসেছিল যখন, সেই শিক্ষক সূর্যকুমার সেনকে কিন্তু কখনোই কিন্তু এই জিনিসটা দেখে বুঝতে পারেনি যে একদিন শক্তিশালী এই ইংরেজদের বিরুদ্ধে লড়বেন। 3 দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন থেকে মুক্ত করবেন, তাই না? এবার কেন বলেছে যে 3 দিনের জন্য হলো? কারণ 3 দিন পর কিন্তু ব্রিটিশরা কিন্তু আবার কিন্তু তাদের কিন্তু তারা দেখেছে যে কারা আমাদের বিরুদ্ধে আছে এবং তাদের কিন্তু জেলে কিন্তু অবশ্যই ভরে দিত। এটা কিন্তু তাদের করতো, ঠিক আছে? তাই 3 দিনের বেশি কিন্তু স্বাধীন হতে পারেনি তখন বলেছে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে তো এখন স্বাধীন আমরা হয়ে গেছি, তাই না? ওরকম কিন্তু বহু জায়গায় হতো, বুঝা গেছে? তো চলো, এই ছিল আজকের কবিতা, সরি, গল্প, কবিতা বলছি, যাই হোক। কেমন লাগলো তোমাদের জানিও, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।